সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, এটা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকও বিশ্বাস করে। হার হিম করা ঘটনা যে যারা আক্রমণ করেছে নিরীহ সাধারণ পর্যটকদের ধর্ম জেনে জেনে গুলি করেছে। বক্সি, জিডি বক্সি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন, আমি বলিনি, 1,60,000 সেনাবাহিনীতে নাকি শূন্য পদ, এবং কোভিড পরবর্তী সময় থেকে নাকি আজ অবধি সেই শূন্যপদ পূরণ করা হয়নি। সেটা ইসলামী সন্ত্রাসবাদের হাতে হিন্দু ধর্মীয় পরিব্রাজকরা বা ধর্ম করতে যাওয়া মানুষরা আক্রান্ত হয়েছে। সুরক্ষার দায় এবং দায়িত্ব তার। আইন শৃঙ্খলা, রাজ্যের আইন শৃঙ্খলা যেমন মুখ্যমন্ত্রীর ওপর বর্তায়, দেশের সার্বিক সার্বভৌমত্ব এবং সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্ব হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী এবং আমার কেন্দ্রীয় সরকারের। ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং আমার সুরক্ষা রক্ষার্থে নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে পাশে আছি। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনের মতো জায়গায় যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ বা যখন কোনো ইভেন্ট থাকে বা দুর্গাপুজোর সময় কোটি কোটি লোক এই স্টেশনগুলো অ্যাক্সেস করে, আমরা কি বারুদের স্তূপের ওপর বসে আছি? ভূস্বর্গে ঘুরতে যাচ্ছি। আমি তো ফ্লোরিডা থেকে এসে এবং এই আশ্বাস পেয়ে ঘুরতে যাচ্ছি কারণ নরেন্দ্র মোদী বলেছিলেন সব চাঙ্গাসি। সিংহা মেগেনের মতো সিনেমা তৈরি হয়ে গেল, যে সিনেমায় দেখানো হলো যে নতুন কাশ্মীরে নাকি সব কিছু ঠিক হয়ে গেছে। সেই ভরসাটা যখন হলো, তাহলে বাস্তবে তার সঙ্গে এতটা পার্থক্য। আমার ইন্টেলিজেন্স কোড ছিল ওটা কি? আমরা লোকসভা বিধানসভা নির্বাচনের সময় রাজনৈতিকভাবে লড়াই করবো, কিন্তু দেশের ওপর যখন আক্রমণ আসবে তখন ভারতীয় হিসেবে আমরা লড়াই করি। আমরা কোনো কংগ্রেসি, হিন্দু, বিজেপি এগুলো থাকি না। চাই ভারতবর্ষ সার্বভৌমত্বর দিকে যারা চোখ তুলে তাকাবে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। দাদা, এর আগে পরে আপনার অনেক সাক্ষাৎকারে এই কথাটি বারংবার উঠে এসেছে এবং আপনি বারংবারই বলেছেন যে কংগ্রেস যেটা মনে করে যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না। গতকাল আমরা কাশ্মীরে যে ঘটনা দেখলাম, জম্মু কাশ্মীরে, তারপরে যে একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে, ঠিক আছে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু আতঙ্কবাদীদের হাতে যারা নিহত এবং আহত হয় তারা কেন সর্বদা একটি ধর্ম একটি সম্প্রদায়ের হয়? কি বলবেন? না, এই অভিযোগটাও কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয়। যেমন ধরো, প্রথমে তোমার প্রথম প্রশ্নের উত্তর দিই, আতঙ্কবাদীদের ধর্ম হয় না, এটা শুধু আমার বক্তব্য নয়, এটা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতীয় ইন্টেলিজেন্স মন্ত্রকের রিপোর্ট তাই বলছে। ফর এক্সাম্পল, যারা মাওবাদী তাদেরকে সন্ত্রাসবাদী মনে করা হয়। কিষেনজি মুসলিম ছিলেন না, কিষেনজি হিন্দু ছিলেন, কিন্তু কিষেনজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্র এবং রয়ের যারা মোস্ট ওয়ান্টেড টেররিস্ট তার তালিকায় সবার ওপরে ছিলেন। এলটিটি প্রধান প্রভাকরণ, এলটিটির হাতে কিন্তু আমাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে। এলটিটিরা কিন্তু সিংহভাগ হিন্দু ছিলেন, কিন্তু তারা সন্ত্রাসবাদীও ছিলেন। আলফা, আসামে আলফাকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতীয় বা ইন্টেলিজেন্স এজেন্সিরা বারবার বলেছে তারা সন্ত্রাসবাদী, এবং তাদের সিংহভাগ হিন্দু ছিলেন। খালিস্তানি, যেটা নিয়ে এখন শুধুমাত্র ভারতবর্ষের ভেতর নয়, ভারতবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক কানাডা থেকে শুরু করে ইউএস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক সম্পর্ক যে কারণে অ্যাফেক্টেড হচ্ছে, সেই খালিস্তানি আন্দোলনের যারা প্রতিভূ হিসেবে বলা হয়, সেটা পুন্নু হতে পারে বা এটসেট্রা হতে পারে, ইভেন ভিন্দ্রেওয়ালাকেও, যার এটাও মাথায় রাখতে হবে পাঞ্জাবি সন্ত্রাসবাদীদের হাতেই কিন্তু ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল। তিনি সেই মুহূর্তে আমার ইনকামবেন্ট প্রধানমন্ত্রী। কেন এইগুলো কথা বললাম? সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, এটা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকও বিশ্বাস করে। এক। দুই, এবার আক্রান্তের তালিকায় আমি 1,00,000 রকম হিসেব দিতে পারি। সেটা মাওবাদের ক্ষেত্রেও হতে পারে বা তোমার এই এলটিটির ক্ষেত্রে হতে পারে, কারণ বন্দুকের গুলিতে কার নাম লেখা থাকবে এটা কিন্তু আগে থেকে বলা যায় না। হ্যাভিং সেড অল অফ দিস, সব কিছু স্বীকার করে নিলাম, গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা ইসলামী সন্ত্রাসবাদের হাতে হিন্দু ধর্মীয় পরিব্রাজকরা বা ধর্ম করতে যাওয়া মানুষরা আক্রান্ত হয়েছে। পেহেলগাঁওতে আক্রান্ত হয়েছে, এবং তার ভেতরে অনেক লোক হয়তো অমরনাথে যাচ্ছিলেন বা অনেক লোক হয়তো বৈষ্ণোদেবীতে যাবেন,
তাদের ধর্মের পরিচয় জেনে তাদের হত্যা করা হয়েছে। ইনফ্যাক্ট তোমাদের হয়তো মনে থাকবে 2000 সাল, এবং তোমরা অলরেডি গুগলে দেখতে পারো, 32 জন অনন্তনাগেই 32 জন শিখকে মারা হয়েছিল, এবং যারা মেরেছিলেন তারা লস্করে তৈবার থেকে ছিল। লেটস কল স্পেড আ স্পেড। গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা ধর্মীয় সন্ত্রাসবাদ। যারা খুন করেছে তারা ইসলামী সন্ত্রাসবাদী সংগঠন লস্করে তৈবার একটা আউটফিট, যাদের মানে কি বলবো, এবং আমরা যে খবরটা পাচ্ছি অবশ্যই তোমাদের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে, যে হাফিজ সৈয়দের একজন খুব ঘনিষ্ঠ অনুগামীর, যিনি পাকিস্তানে রয়েছেন, তার পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছে, এবং হাড় হিম করা ঘটনা, যে যারা আক্রমণ করেছে নিরীহ সাধারণ পর্যটকদের ধর্ম জেনে জেনে গুলি করেছে। এটা নিঃসন্দেহে একটা ধর্মীয় সন্ত্রাসবাদের উদাহরণ। আক্রান্ত যারা হয়েছে তারা হিন্দু, এতে কোনো রকম রাগ ঢাক নেই। কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক, যারা আক্রান্ত যখন হয়, এই গতকালকের উদাহরণটা নিঃসন্দেহে ধর্মীয়, মানে যারা আক্রান্ত হয়েছে তারা হিন্দু। কিন্তু জাস্ট কয়েকদিন আগে ছত্তিশগড়ে যখন আমার সেনা জওয়ানরা মারা গেছিলো, বা পুলওয়ামা অ্যাটাকে যারা মারা গেছিল, তারা কি সবাই হিন্দু ছিল? বা আমি 2000 সালের মার্চ মাসের ঘটনাটা, এবং এই ঘটনাটা সবার প্রত্যেকের মনে থাকবে। বিল ক্লিন্টন তখন ভারতবর্ষে এসেছিলেন, অটল বিহারী বাজপেয়ী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেই সময়ের ঠিক অব্যবহিত পরে 32 জন শিখ শ্রমিককে মারা হয়েছিল, 32 জন শিখ মানুষকে মারা হয়েছিল, এবং সেটা 2000 সালের মার্চ মাস, আমি খুব ভুল না হলে 23 থেকে 30 মার্চের মাঝামাঝি সময়। বারবার বুঝতে হবে, যারা আক্রমণ করে এবং যারা আক্রান্ত হয়, তাদের ভেতর আক্রমণকারীরা সন্ত্রাসবাদী, আর যারা আক্রান্ত হয় তারা সাধারণ মানুষ। গতকালকেও তারা সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তাদেরকে এই ধর্মীয় পরিচয়টা এখানে অনুঘটকের কাজ করেছে, এবং তাদেরকে গতকালকেটা ধর্মীয় সন্ত্রাস ছিল। এ ব্যাপারে কোনো রকম কোনো রাগঢাকের জায়গা নেই। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা জানি যে 370 ধারা যখন সরানো হয়েছিল, সেই মুহূর্তে কেন্দ্র সরকার বলেছিলেন যে আতঙ্কবাদীদের কন্ট্রোল করা হচ্ছে, কন্ট্রোল করার একদম আমরা সেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং সব কিছু মাথায় রেখে 370 ধারা সরানো হয়েছে। তারপরে আবার নতুন সরকার সেখানে গঠন হয়েছে, কিন্তু নতুন সরকার গঠন, 370 ধারা চলে যাওয়া, তার পরবর্তীতে তাহলে কেন এখন এই ধরনের ঘটনা ঘটছে? তাহলে ভারতের ইন্টেলিজেন্স কী করছিল? বা যেহেতু সীমান্ত, সবথেকে সীমান্তবর্তী এলাকা, এবং সেখানে টেরিস্ট অ্যাটাকের যে ঘটনা এসে থাকে, তাহলে সবথেকে কড়া নিরাপত্তার মধ্যেই থাকে সেই জায়গাটি, তারপরেও এত বড় ব্যর্থতা কী করে হলো? খুব দামি প্রশ্ন করেছো। এক, শুধুমাত্র 370 ধারা লোপ করবার সময় নয়, নোট বাতিলের সময় মনে করে দেখো। নোট বাতিলের সময়ও রাত্রি 8টার সময় যখন নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষকে তার অ্যাড্রেস করছিলেন, উনি 4-5টা কারণ দেখিয়েছিলেন। এক, দেশ থেকে কালো টাকা, দুর্নীতি এগুলো নিরসিত হবে, এবং সন্ত্রাসবাদের আতুরঘর বা সন্ত্রাসবাদকে ফান্ড করার যে টাকাগুলো, সেগুলো বন্ধ হয়ে যাবে। দেখো, তারপরে গত 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে আমরা দিল্লির জাজের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখেছি। অর্থাৎ নগদবিহীন ইকোনমি হওয়ার ফলে দুর্নীতি সব থেকে কমে যাবে এবং সন্ত্রাসবাদ নিরসিত হবে, এটা ধোঁকার টাটি ছিল। তারপর 370 ধারা। এবার প্রথম প্রশ্নটা হচ্ছে খুব দামি প্রশ্ন যেটা করেছো। 2017 সাল সাধারণ মানুষ অনন্তপুরাতে, অমরনাথে, এই সব জায়গাতে, এই কাশ্মীরে আক্রান্ত হলো। 2019 সারা ভারতবর্ষ হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলো। আমার সেনাবাহিনীকে সংগঠিতভাবে অ্যাটাক করা হলো। এবার প্রশ্নটা হচ্ছে, এবং তারপরে সত্যপাল মালিক, যিনি সেই সময় কাশ্মীরের রাজ্যপাল ছিলেন, তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে এর পেছনে ইন্টেলিজেন্স ফেলিয়ার বা ষড়যন্ত্র বা ইত্যাদি ছিল। অল সেড অ্যান্ড ডান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে অন্য কোনো রকম বিতর্কে না গিয়ে শুধু কয়েকটা প্রশ্ন করছি। গতকাল তোমরা দেখেছো, এই দুর্ঘটনা বা এই হাড়হিম করা ঘটনার পর সারা
ভারতবর্ষ যখন কাঁদছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই যখন আতঙ্কিত, তখন সেনাবাহিনীর ভেতর থেকে সেনাবাহিনী যারা বিশেষজ্ঞ, তুমি কিন্তু সেনাবাহিনী বিশেষজ্ঞ নয়, আমাদের কাছে কিন্তু সেনাবাহিনী একটা দূরের গ্রহ। জেনারেল বক্সি, জিডি বক্সি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি বলেছেন, আমি বলিনি, 1,60,000 সেনাবাহিনীতে নাকি শূন্য পদ, এবং কোভিড পরবর্তী সময় থেকে নাকি আজ অবধি সেই শূন্য পদ পূরণ করা হয়নি। আমি শুনে অবাক হয়ে গেছি, আমি চমকে গেছি এই কথাটা শুনে। এবং গত কয়েক বছরে পয়সা বাঁচাবার জন্যে অগ্নিবীরের মতো প্রকল্প আনা হয়েছে, যেখানে আর্মিকে কন্ট্রাকচুয়াল লেবারে পরিণত করা হয়েছে। আমরা তার সমালোচনা করেছিলাম। দেখো, তুমি তো ট্যাক্স কম দিচ্ছি না, আলপিন থেকে এরোপ্লেন যাই ভারতবর্ষে বিক্রি হচ্ছে, ছেড়ে দাও, ছেলে মেয়েদের বই খাতাতে 18% জিএসটি দিচ্ছি। তারপর পেহেলগাঁও, যারা যারা কাশ্মীরে ঘুরতে গেছেন বা ঘুরতে যাবেন, যারা মোটামুটি ইউটিউব দেখেন, আপনারা জানেন পেহেলগাঁও কিন্তু কাশ্মীরের ফ্রি টু অ্যাক্সেস এরিয়া নয়। পেহেলগাঁওতে যেতে গেলে ওই যে গন্ডোলা রাইড টাইড আছে, আপনাকে 6 মাস আগে টিকিট কাটতে হয়, তার 2টো ধাপ থাকে। সেখানে এন্ট্রি ফি লাগে, এবং এন্ট্রি দেওয়ার আগে আপনার থ্রু আউট বডি স্ক্যানিং করা হয়, মোবাইল থাকলে সেটাও ধরা পড়ে, তারপর ইত্যাদি ইত্যাদি জিনিস। এরকম একটা সুরক্ষিত জায়গায় যদি এই দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে আমার খুব আতঙ্কিত লাগছে। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনের মতো জায়গায়, যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ বা যখন কোনো ইভেন্ট থাকে বা দুর্গাপুজোর সময় কোটি কোটি লোক এই স্টেশনগুলো অ্যাক্সেস করে, আমরা কি বারুদের স্তূপের ওপর বসে আছি? 2, পুলওয়ামা অ্যাটাক বলো বা তার আগে 2017 সালে বলো, আমি 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত বলছি, তোমরা প্রত্যেকে, আমার কারোর কথা বিশ্বাস করতে হবে না, কেন্দ্রীয় বাজেটটা খুলে দেখো তো, কেন্দ্রীয় বাজেটটা খুলে দেখবে যে বছরের পর বছর আমার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ছে। কিন্তু সেই ব্যয়টা বাড়ছে কি, আমি অত্যাধুনিক অস্ত্র কিনছি, অত্যাধুনিক বিমান কিনছি, অবশ্যই দরকার ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে। ভারত সরকার যেটা ঠিক মনে করবে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমার রাজনৈতিক বিচারধারা যাই হোক না কেন, আমি ভারত সরকারের সব সিদ্ধান্তের পাশে আছি। কিন্তু সেগুলো চালাবে কে? যে তোমার ক্যামেরা চালাচ্ছে সে তো বন্দুক চালাবে না, তাহলে সেটা চালাবার জন্য তোমায় রিক্রুটমেন্ট করতে হবে। নাম্বার 3, এইখানে দাঁড়িয়ে যেখানে সেনাবাহিনী সুরক্ষিত নয়, পাঠানকোট অ্যাটাকের সময় তোমরা সেই একই জিনিস দেখেছিলে। কিন্তু তারপরে উড়ি অ্যাটাক, তারপরে আমি একটা উড়ি করে বা একটা সার্জিক্যাল স্ট্রাইক করে আমি তার প্রতিশোধ নিয়েছি। কিন্তু আমি যাদের কোলগুলো খালি হয়ে গেল, ভাবতো আজকে আমার কলকাতার বেহালার যে বিতান চৌধুরী, যে ফ্লোরিডা থেকে ঘুরতে এসেছিল এবং এসে পেহেলগাঁও বা কাশ্মীর ঘুরতে গেছিলো। ইনফ্যাক্ট শুনলে হয়তো অবাক হয়ে যাবে, যেহেতু তোমরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচিত, আমার মেয়ের যেহেতু এখন স্কুল ছুটি থাকে, তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে কাশ্মীর যাওয়ার। সেটা আজকে হয়তো এই আক্রান্তের তালিকায় আমাদের নাম থাকতে পারতো। তুমি ভাবতে পারছো, আজকে ভারতবর্ষের ভেতর আমি ভূস্বর্গে ঘুরতে যাচ্ছি, আমি তো ফ্লোরিডা থেকে এসে, এবং এই আশ্বাস পেয়ে ঘুরতে যাচ্ছি কারণ নরেন্দ্র মোদী বলেছিলেন সব চাঙ্গাসি। সিংঘাম এগেনের মতো সিনেমা তৈরি হয়ে গেল, যে সিনেমায় দেখানো হলো যে নতুন কাশ্মীরে নাকি সব কিছু ঠিক হয়ে গেছে। সেই ভরসাটা যখন হলো, তাহলে বাস্তবে তার সঙ্গে এতটা পার্থক্য। আমার ইন্টেলিজেন্স কোড ছিল ওটা কি, ইন্টেলিজেন্সের, এবং শুধু এক্ষেত্রে তো নয়, বারবার যে ঘটনা ঘটেছে, ছত্তিশগড়ে হয়েছে, ইনফ্যাক্ট আমার বাংলাতে। দেখো, আমরা সবাই যে কথাটা হাড়ে হাড়ে বুঝছি, যে কেন্দ্র রাজ্যের সমন্বয় ছাড়া কোনো দেশ সুরক্ষিত থাকতে পারে না। আর এক্ষেত্রে সীমান্তবর্তী একটা দেশ যেটা উপদ্রুত অঞ্চল, সেখানে বারবার যদি এই ঘটনা ঘটে, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও একটা গাফিলতি আছে, এবং সেই গাফিলতির দায় নিতে হবে। হ্যাভিং সেড অল অফ দিস, আজকে আমি একজন সাধারণ বাঙালি হিন্দু কংগ্রেসি হিসেবে প্রত্যেকটা শব্দবন্ধ ব্যবহার করলাম, কারণ আনফর্চুনেটলি আমরা এমন একটা সমাজের দিকে এগিয়ে যাচ্ছি,
এই শব্দবন্ধগুলো না থাকলে আপনি ট্রোল হবেন, আপনাকে সেকু মাকু ইত্যাদি সব শব্দবন্ধ ব্যবহার করা হবে। ওই কারণে আমি সবকটা শব্দকে আলাদা করে গুরুত্ব দিয়ে বলছি। আমি একজন বাঙালি হিন্দু কংগ্রেস কর্মী, তা সত্ত্বেও আমি নরেন্দ্র মোদীকে আজ অবধি ভোট দিইনি, ভবিষ্যতেও ভোট দেবো না, কিন্তু নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী আমারও রাজনৈতিক নয় কিন্তু আমার প্রশাসনিক অভিভাবক। আমার আইন সুরক্ষার দায় এবং দায়িত্ব তার। আইন শৃঙ্খলা, রাজ্যের আইন শৃঙ্খলা যেমন মুখ্যমন্ত্রীর ওপর বর্তায়, দেশের সার্বিক সার্বভৌমত্ব এবং সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্ব হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী এবং আমার কেন্দ্রীয় সরকারের। ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং আমার সুরক্ষা রক্ষার্থে নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে পাশে আছি। আমি চাই যে দুর্ঘটনাটা ঘটলো তার সবথেকে কড়া একটা প্রশাসনিক জবাব যেন ভারতবর্ষ দেয়। আপনার কি মনে হয় যে এয়ার স্ট্রাইকের আগে আমরা পুলওয়ামা অ্যাটাকের সময় দেখেছিলাম সেই ধরনের কোনো সিদ্ধান্ত ভাষ্যকার নেবে? এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি খুব একটা যোগ্য মানুষ নই যে এয়ার স্ট্রাইক দেবে। আপনি কি চান এরকম হোক? আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে যারা আমার দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব বিঘ্নিত করবে। ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন যে শুধু মুখে আওয়াজ দিলে হয় না, যদি দরকার পড়ে দক্ষিণ এশিয়ার মানচিত্র আমরা বদলে দিতে পারি। আমাদের ওয়েব সিরিজ বানিয়ে জাস্টিফাই করতে হয় না। আমি চাই ভারতবর্ষ সার্বভৌমত্বর দিকে যারা চোখ তুলে তাকাবে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। জাস্ট এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, আপনাদের চ্যানেলের সুবাদে জাস্ট মানে উনি হয়তো বাংলা বুঝবেন না, কিন্তু যারা যারা সেই মতবাদ বা মনোভাব পোষণ করে, লেট মি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষ বুঝে নেবে। আমরা বিরোধী রাজনৈতিক দল, আমরা লোকসভা বিধানসভা নির্বাচনের সময় রাজনৈতিকভাবে লড়াই করব, কিন্তু দেশের ওপর যখন আক্রমণ আসবে তখন ভারতীয় হিসেবে আমরা লড়াই করি। আমরা কোনো কংগ্রেসি, হিন্দু, বিজেপি এগুলো থাকি না। এইটাই আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য। 1, 2, তার পাশাপাশি যেটা খুব দরকার, আবার বলছি, মাননীয় নরেন্দ্র মোদী, আপনি আমার যেমন রাজনৈতিক অভিভাবক, আপনি কিন্তু সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার। শুধু এই দুর্ঘটনাটা ঘটেছে বলে এটার আবডালে বা এটার অজুহাতে কোনো সাধারণ মুসলিমের গায়ে যেন আঘাত না আসে সেটাও দেখবেন। কেন এই কথাটা বারবার মনে করিয়ে দিতে হচ্ছে? 2002 সালে গোধরা ঘটনার পর 2024 সালে একটা সিনেমা বানাতে হয় সাবরমতী রিপোর্ট বলে, এবং সেই হত্যালীলাটাকে জাস্টিফাই করা হয়। তার কারণ আপনার দলে বেশ কিছু উচ্চাসী, উচ্চাকাঙ্ক্ষী, অতি উৎসাহী মানুষ আছেন, তারা এই ঘটনার আবডালে দাঁড়িয়ে মুসলিম নিধনের অজুহাত পেয়ে যাবেন। তসলিমা নাসরিনের লেখা আমি অত্যন্ত পছন্দ করি, কিন্তু তসলিমা নাসরিন যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং সংবিধানের বিরুদ্ধে। আপনার চ্যানেলের সুবাদে আমি মাননীয় নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, তিনি আমার ভারতবর্ষের আশ্রিত একজন মানুষ। ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং সংবিধান বিরোধী বক্তব্য, অর্থাৎ ইসলাম মানেই সন্ত্রাস, এরকম উত্তেজনামূলক বক্তব্য থেকে ওনাকে যাতে বিরত রাখতে পারেন সেটার দায় এবং দায়িত্ব আপনার। না হলে কিন্তু এক্সাইলে থাকা, অর্থাৎ আশ্রয়ে থাকা একজন মানুষের ক্ষেত্রে সেটা সমস্যা হয়ে যাবে। আমি অলরেডি এই সাক্ষাৎকারে বারবার দেখিয়েছি, কিষেনজি মুসলিম ছিলেন না কিন্তু সন্ত্রাসবাদী ছিলেন, প্রভাকরের মুসলিম ছিলেন না কিন্তু সন্ত্রাসবাদী ছিলেন। খালিস্তানি আন্দোলন থেকে শুরু করে, আলফা আন্দোলন থেকে শুরু করে, এলটিটি আন্দোলন থেকে শুরু করে মাওবাদী আন্দোলনের ক্ষেত্রে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বা আইবির রিপোর্ট অনুযায়ী যারা সন্ত্রাসবাদী তারা সবাই কিন্তু মুসলিম নন। আবার বলছি, এর আবডালে সাধারণ মানুষের গায়ে যেন হাত না পড়ে। কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক, ভারতবর্ষের সার্বভৌমত্বকে যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে শুধুমাত্র কড়া বক্তব্য দিয়েই নয়, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যাতে এটা ভারতবর্ষের কোনো সাধারণ মানুষের ওপর যেন চোখ উঁচু করে না তাকাতে পারে। আর
কোনো বিতান চৌধুরীর গায়ে যেন আঘাত না আসে, এটা দেখার দায় এবং দায়িত্ব আপনার। সেই কারণেই আপনি আমার প্রধানমন্ত্রী, আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।